ওয়েলকাম ব্যাক। তোমরা শুনতে চলেছ আরও একটি অলৌকিক ঘটনা, গল্প বলার 47 নম্বর এপিসোডে। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কারণ আজকের যে ঘটনাটা তোমাদের জন্য থাকছে আমার মনে হয় এরকম ঘটনা এর আগে তোমরা কখনো শোনোনি। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা অঞ্চল থেকে ভাস্বতীতে। এছাড়া তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারবে। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। Spotify Originals Horror Podcast. হ্যালো অরিত্রদা, আশা করছি তুমি খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং গল্পওয়ালা পরিবারের সবাই খুব ভালো আছে। আমার নাম ভাস্বতী দে, আমি থাকি নদিয়ার চাকদায়। আমাকে গল্পওয়ালা পরিবারের একজন নতুন সদস্যই বলা যেতে পারে। অল্প সময়ের মধ্যেই খুব ভালো লাগে তোমাদের সকলের সাথে সময় কাটাতে ও ঘটনা শুনতে শুনতেই মনে হলো আমার নিজস্ব জীবনের একটা ভয়ানক অভিজ্ঞতার কথা তোমাদের সবাইকে বলি। ঘটনাটা যখন শুরু হয় তখন আমি মাধ্যমিকের প্রিপারেশান নিচ্ছি, আর এখন যেহেতু আমি গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এর মানে ওই 5 কি 6 বছর আগের ঘটনা। আমি ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সেই কারণেই বাড়িতে ঠাকুরদা ঠাকুমা, আমার মা বাবা, কাকা কাকিমা আর তাদের মেয়ে সবাই একসাথেই থাকে। তো প্রথমেই বলে রাখি, আমাদের বাড়ির পিছনের দিকটায় অনেকটা জায়গা জুড়ে একটা ঘন বাগান রয়েছে, যার পুরোটাই বিভিন্ন গাছে ভর্তি। আর বাগানের ঠিক ওপারে আমার বড় পিসিমণিরা থাকেন। মানে আমাদের বাড়ি আর বড় পিসিমণির বাড়ির মাঝের অংশটা পুরোটাই বাগান। তো সেই বাগানটা আমাদের বাড়ির এতটাই লাগোয়া ছিল যে একটু বিকেল হলেই জানলা দিয়ে আর সূর্যের আলো পৌঁছতো না। আর আমাদের বাড়ির অংশটা ঠিক যেখানে শেষ হচ্ছে তার কাছেই একটা বেশ বড় বেল গাছ ছিল। গাছটা এতটাই কাছে ছিল যে ছাদে দাঁড়িয়ে বেলপাতা পাওয়া যেত। তো যখন আমি ক্লাস 9-এ পড়ছি তখন আমার ঠাকুরদা বাড়িতে ছাদের ওপর 2 তলার ঘর তৈরি শুরু করে, আর যে কারণে ওই বেল গাছটা কেটে ফেলতে হয়। তারপর ঘর পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি বেশিরভাগ সময়টাই ওপর তলাতেই কাটাতাম। 2 তলার একটা ঘরে নিরিবিলিতে পড়তে বসতাম। যেহেতু নিজেদের বাড়ির উপরেই ঘর বানানো হয়েছিল, তাই ওপরের ঘরে যে গৃহপ্রবেশ হবে বা ওই পুজো দিয়ে ঢুকতে হবে এরকম কোনো কিছুই হয়নি। আসল ঘটনাটা শুরু হয় এরপর থেকে। তো যেদিন থেকে ওই ঘরটায় আমি পড়তে বসা শুরু করি, কেন জানি না আমার সেদিন থেকেই কীরকম অদ্ভুত একটা অনুভূতি কাজ করতে শুরু করে নিজের মধ্যে। প্রথম 1-2 দিন ব্যাপারটা বিশেষ পাত্তা না দিলেও লক্ষ্য করলাম বিকেলের পর উপরের ঘরে পড়তে বসলে আমার মাথা ঝিমঝিম পড়ত, শরীরটা অদ্ভুত খারাপ লাগতো। প্রথমে ভেবেছিলাম হয়তো নতুন ঘর তাই এরকম হচ্ছে, কিন্তু দিন কয়েক যেতেই উপসর্গগুলো আরও যেন বাড়তে শুরু করে। কখনো অসহ্য মাথার যন্ত্রণা করতো, কখনো হঠাৎ করে এমন জ্বর আসতো যে বিছানা থেকে মাথা তুলতেই পারতাম না। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, সন্ধেবেলায় যাই পড়াশোনা করতাম না কেন আমার কিছুই মনে থাকতো না। মা ভাবতো আমি হয়তো পড়ার নাম করে উপরে গিয়ে ফাঁকি মারছি, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই বুঝতে পারতাম না আমার সাথে কি ঘটছিল। প্রত্যেক দিন সন্ধে হলেই কিছু না কিছু ঘটতেই থাকতো আমার সাথে। একদিন হঠাৎ করেই মা উপরের ঘরে এসে দেখে আমি বইয়ের পাতাগুলো ছিঁড়ে মুখের ভেতরে নিয়ে সেগুলো গোগ্রাসে চিবিয়ে খাচ্ছি আর জানলার দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে রয়েছি। এটা দেখে মা চিৎকার করে ধমক দিয়ে আমায় সজোরে একটা চড় মারে আর প্রচুর কথা শোনায় আমাকে যে আমি নাকি পড়াশোনায় ফাঁকি মারার জন্যই উপরের ঘরে পড়ে থাকি। কথাগুলো আমি চুপ করে শুনছিলাম, কারণ আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে কখন আমি বইয়ের পাতাগুলো এভাবে ছিঁড়লাম, আর আমি কেনই বা বইয়ের পাতা মুখে নিয়ে চিবোতে যাব। আমি কিছুই মনে করতে পারছিলাম না, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি ওই দিনটা এসব ভাবতে ভাবতেই কেটে যায়। পরের দিন দুপুরে এসব ঘটনার কারণে
মা আর বাবা আমাকে বলে আমি যেন বিকেলের পর নিচের ঘরেই ওদের সামনে পড়তে বসি। তো তারপর থেকে আমি শুধু সকালেই ওই ঘরে পড়তাম আর বিকেল হলে নিচে চলে আসতাম। তো যেদিন থেকে আমি বিকেলে উপরে যাওয়া বন্ধ করে দিই, হঠাৎ করেই আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। বাড়িতে বাবা মায়ের সাথে বিভিন্ন কারণে ঝামেলা লাগতে থাকে আমার, আর এত ছোট ছোট বিষয় যেগুলোতে কোনো কথাই হওয়ার কথা নয় সেখানেও আমি তাদের এগেনস্টে চলে যেতাম, আর্গুমেন্ট করতাম। বাবা আর মায়ের মুখের ওপর সবসময় একটা অদ্ভুত রকমের রাগ করে উত্তর দিতাম, ওদের ওপর একটা অদ্ভুত রাগ কাজ করতো আমার। কোনো কারণ বুঝতে পারতাম না, শুধু এটুকু বুঝতে পারতাম যখন বাবা আর মায়ের সাথে আমার ঝগড়া হতো তখন আমি নিজের মধ্যে থাকতাম না। আর এসবের মধ্যেই বাড়ির সামনে যে বাগানটা ছিল সেটা দুটো ভাগ হয়, আর বাবার জায়গাটায় বাবা আবার নতুন করে একটা বাড়ি বানানোর কাজ শুরু করে। এটা সেই বাড়িটাই যেখানে আমরা বিগত 5 বছর ধরে থাকছি, আর আমাদের এই নতুন বাড়িটা একদম আমার পিসিমণিদের বাড়ির পাশে। তো সেই সময় নতুন বাড়িরও কাজ চলছে, আবার আমার মাধ্যমিকেরও প্রিপারেশন চলছিল। তো একদিন পুরনো বাড়ির ওপরের ঘরে পড়তে বসেছি, হঠাৎই মনে হলো কেউ যেন আমার পাটা টেনে ধরলো। হঠাৎ করেই আমি খুব ভয় পেয়ে যাই। কথাটা শুনে কেউই বিশ্বাস করে না, কিন্তু আমি স্পষ্ট এটা অনুভব করেছিলাম যে কেউ আমার পা ধরে টানছে। আমি সাথে সাথে মাকে জানাতেই মা প্রথমে বকা দেয় আমায়, আর আমাকে বলে যে পড়া ছেড়ে উঠে যাওয়ার জন্য নাকি আমি এসব কথা বলছি। আমি আর কিছু বলিনি। এর ঠিক 2 দিন পর আবার একই রকম ঘটনা ঘটে। আমি বই পড়ছিলাম, হঠাৎ কিছুক্ষণ পর বুঝতে পারি যে পায়ের উপর ওই স্পর্শটা আমি এবার আমার হাতে ফিল করতে পারছি। প্রথমে ব্যাপারটা কি গুরুত্ব না দিলেও আমি খেয়াল করি যে ঘটনাটা অনবরত ঘটে চলেছে। ঠিক যখনই আমি পড়ার দিকে মন দিতে চাইছি ঠিক তখনই কেউ যেন আমার হাতটা ধরে ছাঁকিয়ে দিচ্ছে। আমি জানতাম ব্যাপারটা মাকে বললে সে তো বিশ্বাস করবেই না, উল্টে আবার আমায় কথা শুনতে হবে। তো আমি আর অত না ভেবে ওই জায়গাটা থেকে উঠে ঘরের অন্য জায়গায় গিয়ে বসি, কিন্তু সেখানেও একই ঘটনা ঘটতে থাকে। আমি কিছুতেই পড়ার দিকে মন বসাতে পারছিলাম না, তাই কিছুক্ষণ পর উঠে চলে যাই। পরের দিন সকালে নতুন বাড়ির গাঁথনির কাজ অনেকটাই হয়ে গেছে বলে মিস্ত্রিরা আসেননি। সেই দেখে আমি নতুন বাড়িতে যাই, আর পুরনো বাড়ির থেকে নতুন বাড়ি যেতে তখনও মাঝে বেশ কিছুটা বাগান পড়ে। জানি না কেন সেদিন বেশ ভয় করছিল আমার। এই প্রথমবার দিনের বেলাতেও একটা অদ্ভুত রকমের গা ছমছম পড়ছিল। আমি মাকে একবার গিয়ে বলি যে মা, একবার আমার সাথে যাবে, আমার না একা যেতে ভীষণ ভয় করছে। এটা শুনেই মা আমাকে বলে যে মা আর বাবা নাকি রাতের বেলায় ঢালাইয়ের ওপর জল দিতে যায়, কিছুই হয় না, আর আমি দিনের বেলায় যাব তাতেও ভয়। আমি আর কথা না বাড়িয়ে চলে যাই। তো বাড়িতে ঢুকে কি মনে হয়, আমি একটু ভেতর দিকে গিয়ে পিছনের গেটের দিকে ঘুরে তাকাতেই দেখি পুরো সাদা একটা ছায়া বাড়ির সামনে দিয়ে সোজা পিসিমণির বাড়ির দিকটায় চলে যায়। এটা দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই যে আমি ওখান থেকেই চিৎকার করে পিসিমণিকে ডাকি। পিসিমণি পেশায় একজন স্কুল শিক্ষিকা, সে তখন বেরোচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। তো আমার চিৎকার শুনে সে বাইরে বেরিয়ে আসে, আর পিসিমণি বাইরে আসতেই আমি চিৎকার করেই প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ঠাকুমা তার বাড়িতে গেছে নাকি, কারণ সেও সাদা শাড়িই পরতো। জিজ্ঞেস এই জন্যেই করি যে সরাসরি জিজ্ঞেস করলে সে কখনোই বিশ্বাস করবে না আমার কথা। কিন্তু আমিও বুঝতে পারছিলাম যে কোনো মানুষ এত তাড়াতাড়ি কখনোই যেতে পারে না। যথারীতি পিসিমণি নাই বলে আমাকে। আমি রীতিমতো ওখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। তখন আমাকে ওরকম অবস্থায় দেখে তার কিছু একটা সন্দেহ হয় আর আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়। তুমি বিশ্বাস করবে না দাদা, চোখের সামনে এমন একটা ঘটনা দেখে আমি ঠিক কতটা ভয় পেয়েছিলাম। সেদিন বিকেলে পিসিমণি মায়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে, আর তখন মা পিসিকে বলে যে না, এরকম তো ও অনেকদিন ধরেই বলছে, একবার ছাড়িয়ে আনতে হবে। সেই সময় কাকতালীয়ভাবে আমার বড় পিসির বাড়িতে এক তান্ত্রিক ভাড়া থাকতে আসেন। আসলে তান্ত্রিক নয়, তান্ত্রিকের মা থাকতেন বড় পিসির বাড়িতে। তো তখন বড় পিসি ছোট পিসি দুজনেই মাকে বলে তার সাথে একবার কথা বলতে। যথারীতি মা ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করলে সে প্রথমবারেই আমাকে নিয়ে যেতে বারণ করে। শুধু মা আর পিসিরাই যায়,
আর ওই তান্ত্রিক ভদ্রলোক যে বাড়িতে থাকতেন তার বাড়ির ভিতরেই একটা ছোট্ট কালী মন্দির ছিল। সে মায়ের মুখে আমার সাথে ঘটে যাওয়া যাবতীয় ঘটনা শুনে মাকে বলেন যে তার বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে সেখানে মাকে 11 বার ডুব দিয়ে স্নান করতে হবে, আর স্নান করে উঠে পেছনে না তাকিয়ে মাথা নিচু করে সোজা তার বাড়ির মন্দিরে আসতে হবে। এরপর মাকে স্নান করানোর পর তিনি মাকে ওই মন্দিরের সামনে দাঁড়াতে বলেন, আর মন্দিরের ভিতর থেকে একটা জল ভর্তি কাঁচের বোতল এনে মায়ের হাতে দেন, আর ওই জলটা মাকে দিয়ে পাঠান আর বলেন আমি যেন আমার স্নানের জলে ওই বোতলের জলটা মিশিয়ে নিই। আর লক্ষ্য রাখতে হবে ওই জলটা দিয়ে স্নান করানোর পর আমার শরীরে কোনো ক্ষতচিহ্ন তৈরি হয় কিনা। যদি ক্ষত না হয় তাহলে ভয়ের কিছুই নেই। কিন্তু ওই জলটা দিয়ে স্নান করার পর আমার কাঁধে আর পিঠে বড় বড় আঁচড়ের দাগ পাওয়া যায় অনেকটা জায়গা জুড়ে, যেখানে অসম্ভব জ্বালা করছিল আমার। মা সাথে সাথে ফোন করে ওনাকে জানায়। ওনাকে জানানোর পর উনি নিশ্চিত হয়ে যান যে বিষয়টা স্বাভাবিক নয়। উনি মাকে জানান যে 1 সপ্তাহের মধ্যে উনি আমাদের বাড়িতে আসবেন আমাকে দেখতে। এরপর পুরো সপ্তাহটা ভয় আর টেনশনে কেটেছিল আমার। সবসময় ভয়ে ভয়ে থাকতাম আমি। যেদিন ওই তান্ত্রিক আমাদের বাড়িতে এলো, সে এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি উপরের যে ঘরটায় পড়তে বসতাম সেই ঘরটা ঘুরে ঘুরে খালি দেখছিল। উনি মায়ের কাছে জেনেছিলেন যে আমি ছবি আঁকি, তো প্রথমেই এসে আমার আঁকা কিছু ছবি উনি দেখতে চান। যথারীতি আমিও ছবিগুলো দেখাই, আর ছবিগুলো দেখে উনি প্রথম প্রশ্ন করেন যে সব ছবির থিম এরকম একা একা কেন। কথাটা শুনেই আমি ভীষণ অবাক হয়ে যাই, আর আমি নিজেও দেখি তখন যে সত্যিই তো একটা মেয়ে একটা ফুল এরকমই তো সব ছবিগুলো। তখন উনি আমার একটা ভিডিও করেন আর আমাকে বলেন তুই বল তোর কি সমস্যা হচ্ছে। আমি একদম স্বাভাবিকভাবে সবটা বলছিলাম। তো ওই ভিডিওটা রেকর্ড করতে করতেই হঠাৎই উনি যা বলে চিৎকার করে ওঠেন, আর এতটাই জোরে চিৎকার করেন যে ঘরের সবাই ভয় পেয়ে যায়। সাথে সাথে ভিডিওটা নিজের থেকে বন্ধ হয়ে যায়। আবার ভিডিও করা হয় প্রথম থেকে। তখন দেখা যায় ভিডিওতে একটা সাদা মতন ছোট্ট একটা বিন্দু যেটা বারবার একদিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে, যেন ভিডিওটাকে মাঝখান থেকে কাটার চেষ্টা করছে। এটা দেখার পর সে আর কয়েকদিন পর আমাকে ওনার মন্দিরে যেতে বলেছিলেন ধ্যানে না বসলে উনি জানতে পারবেন না, তাই ধ্যানের পর উনি নিজেই বলবেন যে ব্যাপারটা আসলে ঘটছেটা কি। এর ঠিক 14 দিনের মাথায় উনি আমাকে ওনার বাড়িতে ডাকেন। সেদিন আমাকে পুকুরে স্নান করানো হয় হলুদ নীল পাতা দিয়ে, আর তারপর শাড়ি পরিয়ে যজ্ঞে বসানো হয়। টানা 4 ঘন্টা যজ্ঞের পর একটা তাবিজ নিয়ে কিভাবে যেন কি করলেন, আর তারপর আমাকে বলেন যে তুই বস, তোকে বলছি সব। এই বলে ওই তাবিজটাকে একটা লাল কাপড়ে জড়িয়ে রেখে দেন। তারপর যা বলেন সেটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমি কখনো ভাবতেই পারিনি যে বাস্তব জীবনে এরকম একটা ঘটনা কখনো আমার সাথে ঘটতে পারে। উনি যেটা বলেন সেটা অনেকটা এরকম, এতদিন ধরে একজন সব সময়ের জন্য তোর সাথে থাকতো, তবে আজ থেকে তুই আবার একা হয়ে যাবি। আসলে যে ছিল তোর সাথে সে তোর আগের জন্মের স্বামী। নিজের কর্মের ফলে সে প্রেতজনিতে বন্দী হয়ে আছে বহু বছর সে তোর জন্য অপেক্ষা করছে। তোর জন্মের পর থেকেই ওই বেলগাছটা এসেছিল, কিন্তু তোরা ওর থাকার জায়গাটাও কেড়ে নিয়েছিস, তাই ও তোদের ঘরে নিজের বাসা বানিয়েছে। যেহেতু বিয়ে 7 জন্মের বন্ধনে হয়, আর এই জন্মে অন্য কেউ তোর স্বামী, আর সেইটা ও চেনেও মেনে নিতে পারছিল না, তাই ও সবসময় তোর সাথে ছিল যে তোকে অন্য কারোর হতে দেবে না। চিন্তা করিস না, এবার সে মুক্তি পেয়ে যাবে। আর ভাবিস না ও চলে যাবে, তুই আজ থেকে এটা বুঝতে পারবি। আর একটা কথা, কখনো খোলা চুরি নিয়ে সন্ধেবেলায় ওই বাগানের মধ্যে দিয়ে যাবি না। এসব কথাগুলো উনি বলছিলেন ঠিকই, আমি আর আমার মা ভীষণ অবাক হয়েছিলাম সেদিন। এরকম যে একটা ঘটনা আমার সাথে ঘটতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি না। সত্যি তারপর থেকে ওরকম অস্বস্তি বন্ধ হয়ে যায়, আর আজ পর্যন্ত কখনো এরকম কিছু আর ঘটেনি। দাদা, এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা যে ঘটনাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি তোমার ভালো লাগে তাহলে গল্প বলা পরিবারের সাথে
আমার জীবনের এই অভিজ্ঞতাটা ভাগ করে নিয়ে আর এইভাবেই এগিয়ে যাও। ভালোবাসা রইল। তোমাকেও অসংখ্য ধন্যবাদ ভাস্বতী গল্প বলা পরিবারের সাথে এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আজকের ঘটনায় এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো সত্যিই অলৌকিক, এর আগে এগুলো কখনোই শোনেনি। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার বাটনে প্রেস করে দিও। আর যদি গল্প বলা ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও, কারণ আমরা প্রত্যেকেই গল্প বলার যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।